ফোনেই অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জাগৃতি কথা বলতে থাকে গিনির সাথে আর বলে, দেখো গিনি, খাবার টেবিলে এইভাবে সিন ক্রিয়েট করো না, ভালো লাগছে না, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। কেন বুঝতে পারছো না বলো তো? গিনি তখন বলে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার বড় ছেলের এখানে আসাটা দরকার, ওর বাড়ি এটা, ও কেন নিজের বাড়ি থেকে দূরে দূরে থাকবে? জাগৃতি বলে, আমার বড় ছেলে যা অন্যায় করেছে আমার আর কিছু করবার নেই, বুঝতে পেরেছ? ও ওর কুকর্মের শাস্তি পাচ্ছে। এর মধ্যেই প্রলয় তখন এসে বলে, বৌদি তুমি নিশ্চয়ই জানো যে গীতা আর সাত্বিক দুজনে মিলে স্বস্তিকের এই অবস্থা করেনি, সেটা প্রমাণ করে দিয়েছে গীতা নিজে। তারপরেও তোমরা সাত্বিককে এরকমভাবে অপরাধী বানিয়ে রেখেছো কেন, আমি কি জানতে পারি? অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোন, সব কথা না তোকে জানতে হবে না, তুই বড্ড বেশি কথা বলছিস। প্রলয় তখন বলে, না দাদা, আমি কোনো খারাপ কথা বলিনি, বরং আমি যা বলছি সেটা একদম সত্যি কথা। আমি কি কিছু ভুল বলেছি বলো না, উত্তর দাও, আমি কি কিছু ভুল বলেছি? এই বাড়ির বড় ছেলে সাত্বিক এভাবে বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি দেখতে তোমার ভালো লাগছে? তার মধ্যেই তখনই রাকা বলে, তুমি চুপ করবে, কেন এত বাড়াবাড়ি করছো? দাদার মুখে মুখে কথা বলো না। প্রলয় তখন বলে, দাদাটা কার? আমার তো, তাই আমার যা যা মনে হয় আমি বলবো, তোমরা কেউই আমাকে আটকাতে পারবে না, চাইলে দেখো পারো কিনা। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখ প্রলয়, স্বস্তিকের জন্য আমি সাত্বিককে শাস্তি দিতে পারবো, কারণ স্বস্তিকের যেই অবস্থাটা আমি দেখেছিলাম যে সাত্বিক ওর অবস্থা খারাপ করেছে, সেটা আমি মেনে নিতে পারবো না। তখন প্রলয় বলে, দাদা, আগেও প্রমাণিত হয়েছে আর এখনও কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে কোনোভাবেই সাত্বিক আর গীতা স্বস্তিককে মারেনি, কেন বুঝতে পারছো না? এর মধ্যেই সাত্বিককে ফেরানোর কথা বলতে থাকে গিনি আর বলে, এই বাড়িতে আমি সাত্বিককে ফিরিয়ে নিয়ে আসবো। অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনোভাবেই না, সাত্বিক এই বাড়িতে ফিরবে না, সাত্বিককে এই বাড়িতে আমি ঢুকতে দেব না। তার মধ্যেই গীতাকে ফোন করেছে গিনি আর বলে, সাত্বিককে তো তুই ভালোবাসিস না, প্রমাণ করে দিয়েছিস, তাহলে সাত্বিককে আমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে যা, ওকে এই বাড়িতে পাঠিয়ে দে। ও কেন ওই বাড়িতে পড়ে আছে? যেখানে ওর বউ আছে সেখানে ও আসবে, কেন ও দূরে দূরে রয়েছে? গীতা বলে, সেটা তুই তো স্বামীকে বল, আমাকে বলে কোনো লাভ হবে না, তুই তো স্বামীকে বল না ওই বাড়িতে ফিরে যেতে, আমি কে যে ওনাকে বলবো? গিনি তখন বলে, তুই তো আসল, তুই যদি না বলিস তাহলে আর কে বলবে? কেন এমনটা করছিস বোন, ওকে ফিরিয়ে দে না। গিনি তখন বলে, আমি তোর বরকে ধরে রাখিনি, তুই বরং তোর বরকে নিয়ে যা, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই তখনই প্রলয় বলে, গিনি তুমি তোমার বরকে ফিরিয়ে নিয়ে এসো, এই বাড়ির দরজা ওর জন্য খোলা আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইম্পসিবল, আমি সাত্বিককে কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না, তার জন্য যা যা করতে হবে আমি সবটাই করব। আশা করি তুই আমার কথা বুঝতে পেরেছিস প্রলয়। প্রলয় তখন বলে, দাদা তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে, প্লিজ এরকমটা করো না, তোমার তো গর্ব হওয়া উচিত যে তোমার পরবর্তী জেনারেশন এই গীতা এত সুন্দর একজন অ্যাডভোকেট তৈরি হয়েছে, সব কিছুর মোকাবিলা করছে, কোথায় তুমি গর্ব করবে? তা না, তুমি এসব ভুলভাল কথা ভাবছো, তুমি ভুলভাল জিনিস বলছো, এটা ঠিক হচ্ছে না দাদা। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন, আমাকে বলতে হবে না যে আমি কি করব আর কি করব না, তোরা অনেক বলে ফেলেছিস, এবার আর অন্তত বলিস না। এর মধ্যে গিনি কাঁদতে থাকে আর সাত্বিক তখন গীতার মুখোমুখি। গীতা বলে, আপনার স্ত্রী ফোন করেছিল, আপনি আপনার বাড়িতে ফিরে যান, বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান, বলেই গীতা চলে যায়। সাত্বিক বলে, পারবো না, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো না, আমি এখনো তোমাকে ভালোবাসি গীতা, আমি তোমার প্রতি যে মুগ্ধ, আমি অন্য কারোর দিকে তাকাবো কি করে? আমার পক্ষে যে সেটা সম্ভব নয়, আমি তোমাকে এতটাই ভালোবাসি। গীতা বলে মনে মনে, যেভাবেই হোক সাত্বিক মুখার্জিকে তার বাড়িতে পাঠাতে হবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, সাত্বিক মুখার্জিকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই একদম বাড়াবাড়ি করবে না, সাত্বিককে আমি আমাদের বাড়িতে ঢুকতে দেব না, এটা আমার বাড়ি, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জির বাড়ি। গীতা তখন বলে, তো ওটা সাত্বিক বাবুরও বাড়ি আর ওটা আমারও শ্বশুর বাড়ি বলে কথা। অগ্নিজিৎ মুখার্জি বলে, কিসের শ্বশুর বাড়ি? কিসের শ্বশুর বাড়ি? এটা তোমার বাড়ি না, তোমার বাড়ি হতে পারে না। গীতা বলে, কেন? স্বস্তিক মুখার্জি যদি আমার হাজবেন্ড হয় তাহলে স্বস্তিক মুখার্জির বাড়ি তো আমার শ্বশুর বাড়ির হওয়ার কথা, তাই না অগ্নিজিৎ মুখার্জি? এরপর অগ্নিজিৎ বলে, বাড়াবাড়ির কিন্তু সীমা থাকে গীতা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এরপর গীতা বলে, দেখুন, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, আমাকে আর এসব বলে কোনো লাভ হবে না।
বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই গিনি তখন ভাবে গীতা ফিরিয়ে দেবে তো সাত্বিককে আমার কাছে, না হলে কি করে হবে। আর তখনই মেহেক বলে, আচ্ছা ড্যাড, তুমি গীতা বৌদিকে কেন এই বাড়ির বউ বলে মেনে নিতে পারছো না? এই বাড়ির বউই তো গীতা বৌদি। এই বাড়ির বউ যদি গীতা বৌদি হয় তাহলে অসুবিধাটা কোথায়? আর প্রাচীনকালে সিঁদুরদানটা কোনো ফ্যাক্টর ছিল না, তাহলে এখন কেন তুমি এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছ? অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার মাথায় এটা কে ঢুকিয়েছে? হ্যাঁ, কে ঢুকিয়েছে এটা তোমার মাথায়? তুমি এসব জানো না, শোনো না, কেন কথা বলছো? প্রলয় তখন বলে, ভুলটা কি বলেছো? ও তো একদম ঠিক কথাই বলেছে। ও ঠিক কথা বলেছে বলেই কিন্তু তুমি এত রিয়াক্ট করছো দাদা। তুমি কিন্তু ভুলে যেও না যে আমরাও কিছু জানি, আমাদেরকে মূর্খ ভাবার কোনো কারণ নেই। এর মধ্যেই জাগৃতি বলে, তোমরা দয়া করে চুপ করো, তোমরা এরকম মুখে মুখে তর্ক করে ঝামেলাটা আর বেশি বাড়িও না। এর মধ্যেই গিনি ঘরে বসে ফোন করেছে গীতাকে আর বলে, মাকে একবার ফোনটা দিবি? স্বপ্না দেবী নিজে কথা বলে আর বলে, হ্যাঁ রে গিনি, সব ঠিক আছে তো? শুনলাম তুই নাকি গীতাকে ফোন করেছিলিস। আর তখনই গিনি বলে, মা, সাত্বিক আমাকে ভালোবাসে, আমি সাত্বিককে আমার কাছে পেতে চাই, ওকে এই বাড়িতে ফিরতে বলছি। মা, তুমি ওকে বলো না, ওকে বলো না এই বাড়িতে ফিরে আসতে। আমি যে আর পারছি না, ওকে কত দিন হয়ে গেছে সেভাবে দেখি না, ওকে এই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। স্বপ্না দেবী বলে, ঠিক আছে, আমি জামাইকে বলছি, দেখছি জামাই কি করে। তুই এত ভাবিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, তোর বোন আছে তো তোর পাশে। এর মধ্যেই গিনি মনে মনে ভাবে, সাত্বিক এই বাড়িতে ফিরবে তো, ওর যে এই বাড়িতে ফেরাটা দরকার। আর অন্যদিকে দেখা যায় গীতা চলে গেছে কোর্টে, সেখানেই গিয়ে ভজন আর অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয়। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন এখান থেকে চলো। গীতা বলে, আরে দাঁড়ান, এত ব্যস্ত কেন? আপনি কি এবার দালালি টালালি শুরু করেছেন? এবার ঘটকালিও করছেন নাকি? কৃপান আর পদ্মর বিয়েটা কি আপনিই দিচ্ছেন? কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি চমকে যায় আর বলে, একদম উল্টো পাল্টা কথা বলবে না, কোর্টে দাঁড়িয়ে এত বেশি চিৎকার করো কেন তুমি? তখনই গীতা বলে, কেন? আমি তো আগেই বলেছি যে কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টে আমার মুখ চলে, তো এখানে তো আমার মুখই চলবে, তাই না? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, বড্ড বেশি কথা বলে ফেলছো। এই কেসটা থেকে আমি কৃপানকে মুক্তি দেব, কৃপান মুক্তি পাবে এই কেসটা থেকে, আমি কোনোভাবেই আর এই কেসটায় ওকে ফেলে রাখবো না। গীতা তখন বলে, আমিও দেখতে চাই কিভাবে আপনি কৃপানকে ছাড়াতে পারেন। ভজন বলে, শোন গীতা, আমার স্যার পারে না এমন কোনো কাজ নেই, আমার স্যার দেখবি কি সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে দেবে। তুই তো আর উচ্চ আদালতে গিয়ে কৃপানকে বেল পাওয়া থেকে আটকাতে পারবি না, তাই না? গীতা তখন বলে, ভজন মিত্তির, এখানে দুজন সিনিয়র মানুষ কথা বলছে, সিনিয়র অ্যাডভোকেট, তার মধ্যে জুনিয়রদের ঢুকতে নেই, জানেন না? ভজন তখন বলে, এই গীতা, এই তুই আবারও আমাকে অপমান করছিস। গীতা তখন বলে, অপমানিত হওয়ার মতন কাজ করলে অপমানিত হতেই হবে, কিচ্ছু করার নেই ভজন মিত্তির। ভজন বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করছে ও, কে আমি এত সহজে ছেড়ে কথা বলবো না। আর গীতাও ভেতরে চলে যাচ্ছে আর অগ্নিজিৎ মুখার্জিও স্বস্তিককে নিয়ে অন্য কোথায় যাওয়ার প্ল্যান করতে থাকে।